খুলনা থেকে যুক্ত আছি আমি রফিউল ইসলাম টুটুল। আজ 17 ডিসেম্বর খুলনা মুক্ত দিবস। সারা দেশ যখন 16 ডিসেম্বর বিজয় দিবস পালন করছিল তখনও কিন্তু খুলনা হানাদার মুক্ত হয়নি। ঠিক একদিন পরে খুলনা থেকে হানাদার মুক্ত হয়েছে। এটি একটি বর্তমান প্রজন্মে যারা আছে তাদের জন্য কিন্তু একটি কৌতূহলের বিষয়, কেন 16 ডিসেম্বর খুলনা মুক্ত হতে পারেনি এই বিষয়টি আমরা এখন জানার চেষ্টা করব। আমাদের সাথে এখন যুক্ত আছেন খুলনার বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা সংসদ মহানগর ইউনিটের আহ্বায়ক এবং খুলনার সাবেক মেয়র, খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুজ্জামান মনি। আমরা তার কাছেই জানতে চাইব যে এই ইতিহাসের এই কাহিনী, যে কেন একদিন পরে আমাদের বিজয় লাভ করতে হয়েছিল, এই বিষয়ে তিনি একটু বলবেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ স্টার ফোক নিউজ এবং দর্শক যারা দেখছেন। আমাদের যেটা ঘটনা ঘটেছিল আপনারা জানেন বোধহয়, যশোর ক্যান্টনমেন্ট ফল করার পরে পাক সেনাবাহিনী ওরা খুলনার শিরোমণি ক্যান্টনমেন্টে চলে আসে, ডিফেন্স তৈরি করে এখানে। তারপরে মিত্রবাহিনী এবং মুক্তি বাহিনীর সকল সদস্যরা খুলনার দিকে আসেন এবং 13 তারিখে যুদ্ধ শুরু হয় ক্যান্টনমেন্ট দখল করা, অর্থাৎ শিরোমণি ক্যান্টনমেন্ট দখল করার যুদ্ধ 13 তারিখে শুরু হয়। এই যুদ্ধটা চলতেই থাকে এবং এখানে ট্যাঙ্ক ব্যাটলটা যেটা হয়েছিল সেটাই খুব আমাদের জন্যে খুব একটা অন্যরকম বিষয় ছিল। আমরা তখন রণাঙ্গনের অন্য প্রান্তে, আর এদিকে আপনার মেজর আবুল মঞ্জুর ওনার নেতৃত্বে মুক্তিবাহিনী এবং সাবসেক্টর কমান্ডার নুরুল হুদা ওনার নেতৃত্বে মুক্তিবাহিনী, আর সেই সঙ্গে দলবীর সিংয়ের নেতৃত্বে ভারতীয় মিত্রবাহিনী এরা ছিল। আর পাকিস্তানি বাহিনীর সেই সময়কার ব্রিগেডিয়ার হায়াত খান, তিনি ছিলেন হলো পাকিস্তানি বাহিনীর কমান্ডার। যাই হোক, যেটা ঘটনা ঘটলো যে আমরা দেখলাম খুলনার সঙ্গে যোগাযোগের যে TNT টাওয়ার, সেই টাওয়ার ধ্বংস করা হলো 14 তারিখে এবং তারপর থেকে খুলনা অঞ্চলটা প্রায় অন্ধকারে ছিল। যুদ্ধ চলতে লাগলো। এদিকে পদ্মা এবং পলাশ যুদ্ধজাহাজ ওটা মংলার থেকে রওনা হলো। এই যুদ্ধজাহাজটা মেরিন কমান্ডো, যারা নৌ কমান্ডো, তারাই নিয়ে আসছিলেন খুলনার দিকে এবং সেই যুদ্ধজাহাজ ধ্বংস হয়ে গেল রূপসা নদীতে। আমরা তখন যুদ্ধ করছিলাম বর্তমান যে খুলনা বিশ্ববিদ্যালয় আছে বটিয়াঘাটায়, ওই বিশ্ববিদ্যালয়ে সেই সময় ছিল পূর্ব পাকিস্তান বেতার খুলনা কেন্দ্র এবং ওখানে পাকিস্তানি আর্মিদের একটা ডিফেন্স ছিল এবং সেই ডিফেন্সের এগেনস্টে আমরা ওখানে লড়াই করছিলাম এবং সেই লড়াইটা আমাদের 15 তারিখে আমরা আক্রমণ করলাম, 16 তারিখে চললো এবং 16 তারিখে রাত্রিবেলায় আমরা নিশ্চিত হলাম যে তারা সারেন্ডার করছে। ঘটনা হলো 16 তারিখে ইতিমধ্যে ঢাকা সারেন্ডার করেছে, সেটা সব জানাজানি হয়ে গেল রেডিওতে। কিন্তু খুলনার হায়াত খান তিনি এবং তার সঙ্গে অন্যান্য যারা কমান্ডিং অফিসার ছিলেন তারা এই যুদ্ধটা কন্টিনিউ করলেন 16 তারিখে সন্ধ্যা পর্যন্ত এবং তারপরে তারা নিশ্চিত হলেন এবং সিদ্ধান্ত নিলেন সারেন্ডার করার জন্য। সে কারণেই সারেন্ডার অনুষ্ঠানটা 17 তারিখে সকাল বেলায় হওয়ার কথা ছিল, কিন্তু গড়িয়ে এটা দুপুর 11:55 খুলনা সার্কিট হাউস ময়দানে সারেন্ডার অনুষ্ঠান হলো, যেখানে দলবীর সিংয়ের হাতে ব্রিগেডিয়ার হায়াত খান তার ব্যাচ, বেল্ট এবং রিভলভার তুলে দিলেন। এভাবে সারেন্ডার অনুষ্ঠানটা হলো এবং তারপরই মুক্তিবাহিনীর নেতারা এবং নৌবাহিনীর মেরিন কমান্ডোর যে আমাদের নেতা ছিলেন গাজী রহমতুল্লাহ দাদু, ওনার নেতৃত্বে এখানে পতাকা উত্তোলন হলো খুলনা সার্কিট হাউস ময়দানে। এভাবেই আমরা খুলনাকে মুক্ত করলাম। তাহলে কি একদিন পরে হলো, এটা কি এভাবে বলা যাবে যে যিনি এখানে কমান্ডার ছিলেন পাকিস্তান বাহিনীর, তিনি কি বিশ্বাস করতে পারছিলেন না, নাকি তিনি চেষ্টা করে যাচ্ছিলেন সর্বশেষ কতটা ধরে রাখা যায়? এক্স্যাক্টলি, আমার মনে হয় এটা যারা যোদ্ধা, প্রফেশনাল মার্চেন্টের যোদ্ধা, তাদের তো এই ধরনের একটা মনোভাব থাকেই এবং তারা মনে করছিলেন যে ঠিক আছে আমরা যতক্ষণ পারি লড়াই চালিয়ে যাব। কিন্তু ইতিমধ্যে যে সারা দেশ স্বাধীন হয়েছে এইটা আসলে তারা মেনে নিতে পারছিলেন না। যাই হোক, সেটা পরের দিন তারা এটা স্বীকার করলেন এবং সারেন্ডারটা হলো। আমরা জানি যে আপনি সহ এই অঞ্চলে যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের ভূমিকা, তাদের যে কার্যক্রম, আপনি মানে একেবারে যদি আমরা
সরাসরি জানতে চাই যে ওই 2 দিন আপনার কি অবস্থান ছিল বা আপনার কি ভূমিকা ছিল? বাংলাদেশ লিবারেশন ফোর্সের সদস্য হিসেবে আমরা আসছিলাম দক্ষিণ দিক থেকে, অর্থাৎ বটিয়াঘাটা থেকে আমরা আসছিলাম খুলনার দিকে, এবং আমরা 13 তারিখে ওখানে সমবেত হই। আমরা আক্রমণ শুরু করি 15 তারিখে, এবং ওই যে বললাম যেটা যে খুলনা বেতার কেন্দ্র যেটা ছিল সেইখানে পাকিস্তানি ডিফেন্সটা ছিল, ওই দিক দিয়ে মেইনলি আমাদের ওঠার রাস্তাটা ছিল। আপনারা জানেন খুলনা সাতক্ষীরা হাইওয়ে ওটা, এবং ওই ডিফেন্সটা ভেঙে তারপরে আমাদেরকে শহরে আসতে হবে, আমাদের এই পরিকল্পনা ছিল। তো সেই জন্যে আমরা ওইখানে 15 তারিখ যুদ্ধ করলাম, 16 তারিখে যুদ্ধ করলাম। আমি একজন ব্যান্ড লিডার ছিলাম, 11 জনের একজন নেতা, তাকে ব্যান্ড লিডার বলা হয়। সো আমরা ওখানে সমন্বিতভাবে বাংলাদেশ লিবারেশন ফোর্সের আঞ্চলিক কমান্ডার শেখ কামরুজ্জামান টুকুর নেতৃত্বে আমরা সমন্বিতভাবে এই লড়াইটায় অংশ নিয়েছিলাম, যেখানে মেজর জয়নাল আবেদিন মুক্তিবাহিনীর পক্ষে অধিনায়ক ছিলেন, মেজর জলিলের পরিবর্তে 9 সেক্টর কমান্ডার উনি ছিলেন, এবং মেরিন কমান্ডো অর্থাৎ নৌবাহিনীর দায়িত্বে ছিলেন গাজী রহমতুল্লাহ দাদু। এই সম্মিলিত মুক্তিযোদ্ধাদের একটা মানে ফরওয়ার্ড মার্চ হচ্ছিল, এইটা আমরা সম্পন্ন করতে চাচ্ছিলাম 16 তারিখেই, কিন্তু পাকিস্তানি ডিফেন্সটা আসলে খুব স্ট্রং ছিল, যে কারণে ওরা সারেন্ডার না করা পর্যন্ত, অর্থাৎ ওদের যে গোলাগুলি এটা এমনভাবে চলছিল যে আমরা ওর ভিতর দিয়ে বেরোতে পারছিলাম না। সেই কারণে ওরা সারেন্ডার করার পরপরই আমরা শহরে চলে আসি 17 তারিখ সকালে। ধন্যবাদ আপনাকে স্টার নিউজের সাথে থাকার জন্য। ধন্যবাদ স্টার নিউজ এবং দর্শকবৃন্দকে। দর্শক, আমরা শুনছিলাম খুলনার রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, যিনি একেবারে সরাসরি যুদ্ধের সাথে জড়িত ছিলেন, মনিরুজ্জামান মনি। তিনি বলছিলেন যে কেন একদিন পরে খুলনা স্বাধীন হয়েছে, সেটি মূলত তিনি বলছিলেন যে যিনি পাকিস্তানি এখানে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা মূলত সারা দেশে যে 16ই ডিসেম্বরের বিজয় সেটিকে সহজে তারা মানতে পারছিলেন না, এবং পাশাপাশি তারা চেষ্টা করছিলেন যে কতটা বেশি সময় ধরে রাখা যায়। কিন্তু বাংলাদেশের আমাদের এই অঞ্চলের মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে তারা টিকতে না পেরে পরদিন অর্থাৎ 17ই ডিসেম্বর তারা আত্মসমর্পণ করে, তারপরই খুলনা মুক্ত হয়। এভাবেই খুলনা মুক্ত দিবসের যে মুক্ত হয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী থেকে। দর্শক, এই ছিল খুলনা মুক্ত দিবসের খুলনা থেকে সবশেষ খবর।